আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই পরিস্থিতিতেও ভালো আছো। যদিও তোমাদের সামনে এখন প্রতিষ্ঠিত হওয়ার, নিজেকে তৈরি করার যে ধাপ সেটা চলে এসেছে। পিছনে কি হয়েছে ভুলে যাও, এখন তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। কারণ এই 2 বছর হচ্ছে সবচেয়ে ভাইটাল। কি সায়েন্স বলো, কি আর্টস বলো, কি কমার্স বলো, এখানেই তোমার কিন্তু আসল জীবন গড়া। তুমি কোন দিকে যাবে, তুমি কিভাবে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠা পাবে জীবনে, সেই জীবন গড়ার কাজ কিন্তু শুরু হচ্ছে একদম 11 এবং 12। এটা একদম প্রারম্ভিক ধাপ বলবো আমরা, জীবনের প্রতিষ্ঠিত হওয়ার প্রারম্ভিক ধাপ। তো ফলে বুঝতেই পারছো খুবই ভাইটাল তোমাদের কাছে। মন খারাপের কোনো জায়গা নেই, নিজেকে পিছিয়ে রাখার কোনো জায়গা নেই। তুমি যে বিষয় নিয়েই পড়ো না কেন, যে বিভাগ নিয়েই পড়ো না কেন, তুমি যদি বইকে ভালোবাসো, পড়তে ভালোবাসো, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তুমি জীবনে সাফল্য পাবেই পাবে। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম রাষ্ট্রবিজ্ঞান। তার আগে একটা কথা বলি, তোমরা জীবনে সাফল্য পাও, সাফল্যের শীর্ষ চূড়ায় ওঠো, এই আশা রেখে, প্রার্থনা রেখে আজকে তোমাদের পাঠ শুরু করছি। তো এই বিষয়টার নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমরা বহু কথা তোমাদের দাদা দিদি পূর্বজ অনেকের মুখেই শুনেছ। কেউ বলে খুব কঠিন সাবজেক্ট, কেউ বলে নাম্বার ওঠে না, অনেক কিছু, কি হবে পড়ে। যাই হোক, তো এই কথাগুলোকে কিন্তু একদমই মনে রাখবে না। আমি প্রথমেই বললাম, তুমি যে বিষয়টা নিয়ে পড়াশুনো করবে, তুমি ভালোবেসে পড়াশুনো করো, তাহলে তুমি সেই বিষয়ে সাফল্য পাবেই পাবে। হার্ড ওয়ার্ক নেভার বিট্রেজ। ঠিক আছে? তো এই যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাতে একটা কথা বলে রাখি, তোমাদের যে টপিকগুলো আছে, বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু নিয়ে একটু কথা বলি। তোমাদের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। প্রথম টপিক রাষ্ট্রবিজ্ঞান, বিষয়বস্তু এবং তার বিবর্তন। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র। 3 নম্বর জাতীয় জনসমাজ, জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ। তারপরে আছে 4 নম্বর আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ। 5 নম্বর নাগরিকত্ব। 6 নম্বর সংবিধান। 7 নম্বর সরকারের বিভিন্ন রূপ। 8 নম্বর মৌলিক অধিকার এবং কর্তব্যসমূহ। 9 নম্বর রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 10 নম্বর সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। তোমরা জানো তোমাদের 80 নম্বরের কোয়েশ্চেন এবং 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। এই 80 নম্বরের মধ্যে 40 নম্বর হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন একটা হচ্ছে চয়েসেবল, অপশনাল, এমসিকিউ, অপশান থাকবে 4টে, তার মধ্যে কারেক্টটা তোমাকে চুজ করতে হবে, আর হচ্ছে এসএকিউ। 24 নম্বর হচ্ছে এমসিকিউ এবং 16 নম্বর হচ্ছে এসএকিউ। আর বাদবাকি 40 নম্বর 5টা কোশ্চেনের আনসার দিতে হবে। 5 আর 8 40। তো 40 40 80 তোমাদের আমি বলে দিলাম। এবার আমরা ঢুকি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কাছে একটা কি বলবো, একদম আনকোরা বিষয়, নতুন বিষয়। এই সম্পর্কে তোমরা মাধ্যমিকে পড়োনি।
যেটুকু পড়েছ সেটুকু হচ্ছে সংবিধান নিয়ে একটা প্রাথমিক ধারণা তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোনো ধারণা তোমাদের কিন্তু দেওয়া হয়নি। এটা একদম তোমাদের কাছে নতুন। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা প্রশ্নভিত্তিক আলোচনায় যাব, টপিক ভিত্তিক আলোচনায় যাব। যদি তোমাদের কঠিন মনে হয়, আশা করি মনে হবে না, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, হোয়াটসঅ্যাপেও বলতে পারো, ঠিক আছে? তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞান বলে আমরা এখন চিৎকার চেঁচামেচি করছি, এটা কিন্তু প্রথমে ছিল না। অর্থাৎ বিভিন্ন নামে পৃথক শাস্ত্র হিসেবে, স্বতন্ত্র শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু ছিল না। না থাকলেও রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রদর্শন এগুলো কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। সেখান থেকে আজকে যে রাষ্ট্রবিজ্ঞান নামে একটা পৃথক শাস্ত্র পড়ানো হয়, এই যে প্রথম থেকে প্রাচীন যুগ থেকে শুরু করে আস্তে আস্তে আজকে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে এলো, সেই নিয়ে একটা ধারণা তোমাদের দেওয়ার আমি চেষ্টা করব। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বলি সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের শাখা। তো এই যে পৃথক শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান বা যেই রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব বা বিকাশ কিভাবে হলো, সেটা আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে প্রাচীন গ্রীসে প্রথম কিন্তু এই রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটেছিল। কি বললাম? প্রাচীন গ্রীসে রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটেছিল। সেই সময় তো 5ম শতকে, সালটা মনে রাখবে। আচ্ছা, একটা কথা, পেন খাতা কাছে রাখবে। আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। বড় কোশ্চেন তো বটেই, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে 5ম শতকে প্রোটাগোরাস বা ইউরিপিডিস প্রমুখ সোফিস্ট দার্শনিক, এদেরকে বলা হতো সোফিস্ট দার্শনিক, এরা কিন্তু রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একটা অবদান রেখেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে সক্রেটিস, তার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। সক্রেটিসের সুযোগ্য শিষ্য বা যোগ্য শিষ্য, তার নাম ছিল প্লেটো। সেই প্লেটো তার দ্য রিপাবলিক, এই গ্রন্থগুলোর নাম মনে রাখবে, লিখে রাখবে খাতায়। প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে জ্ঞানতত্ত্বের ভিত্তিতে ন্যায় বিচার, অর্থাৎ জাস্টিস, ন্যায় বিচার বা সুবিচারকে রাষ্ট্রচিন্তার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছিলেন বা আলোচনা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে রাষ্ট্রচিন্তার মূল বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে ন্যায় বিচার বা যাকে বলা হয় জাস্টিস। অন্যদিকে অ্যারিস্টটল তাঁর পলিটিক্স গ্রন্থ, তাহলে অ্যারিস্টটলের গ্রন্থের নাম কি? পলিটিক্স। অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে সর্বপ্রথম একটি পৃথক শাস্ত্র হিসেবে রাজনীতি সংক্রান্ত বিদ্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার কাছে এই রাষ্ট্রচিন্তার প্রধান বিষয় হয়ে উঠেছিল রাজনীতি। তার জন্য তিনি বইটার নামও দিয়েছিলেন পলিটিক্স। এই যেটুকু আলোচনা করলাম প্লেটো নিয়ে এবং অ্যারিস্টটল নিয়ে এবং তার বইটা নিয়ে, এটাকে আমরা বলি যে প্রাচীন গ্রীসে যে রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটেছিল তারই কিছু প্রাথমিক আলোচনা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার আসি ভারতের রাষ্ট্রচিন্তা। আমরা সবাই কৌটিল্যের নাম শুনেছি, তাই তো? কৌটিল্য। কৌটিল্যের যে সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম কি তোমরা জানো নিশ্চয়ই? কি বলো তো? অর্থশাস্ত্র। তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রের সৃষ্টি এবং রাষ্ট্র সৃষ্টির যে উদ্দেশ্য সেই সম্পর্কে সবিস্তারে কিন্তু
আলোচনা করা হয়েছে। আবার যদি রোমান দার্শনিকদের কথা বলি তাহলে পলিবিয়াস, সিসেরো, এরা কিন্তু যুক্তিবাদ এবং আইনের ভিত্তি হিসেবে ন্যায়ের ক্ষমতা ঘোষণা করেছিলেন, ভারসাম্যের নীতির কথা বলেছিলেন, সার্বজনীন নাগরিকত্বের কথা বলেছিলেন। তোমাদের আবার আমি রিভিউ করাই, আমি বুঝতে পারছি কঠিন লাগছে, কিচ্ছু কঠিন না। আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান পৃথক শাস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছিল। তাহলে এটা বলতে গেলে প্রথমেই কি বলছি, যে আজকে যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমরা কথা বলছি, তো সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে যে রাষ্ট্রবিজ্ঞান নামক পৃথক শাস্ত্রের কথা বলছি, সেটা কিন্তু ধাপে ধাপে গড়ে উঠেছে এবং আজকে সেটা রাষ্ট্রবিজ্ঞান নামে পৃথক শাস্ত্র হয়েছে। আগে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলে কোনো পৃথক শাস্ত্র ছিল না। তাহলে কী ছিল? প্রথমেই আমরা এলাম গ্রিসের রাষ্ট্রচিন্তা, অর্থাৎ পঞ্চম শতকে আমরা কার কথা বললাম? আমরা প্রোটাগোরাসের কথা বললাম, আমরা ইউরিপিডিসের কথা বললাম। তারা এই রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রদর্শনের ক্ষেত্রে তাদের অবদান রেখেছিল, এটুকু বললাম জাস্ট। তারপরে এলাম কার কথা? সক্রেটিসের শিষ্য প্লেটোর কথা। তিনি তার দ্য রিপাবলিক গ্রন্থে কি বলেছিলেন? যে রাষ্ট্রদর্শনের বা রাষ্ট্রচিন্তার মূল বিষয় হচ্ছে ন্যায় বিচার। হয়ে গেল। তারপরে এলাম ওই গ্রিসের রাষ্ট্রচিন্তায় আরেকটি মানে কার কথা তুলে ধরলাম? অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে তিনি রাষ্ট্রচিন্তার অন্যতম বিষয় হিসেবে বা মূল বিষয় হিসেবে পলিটিক্সের কথা বলেছেন, তার রাজনীতির কথা বলেছেন। তারপরে আমরা এলাম কি, এইটা একটা পয়েন্ট হয়ে গেল। এবার চলে এলাম আমরা কোথায়? যে ভারতের এই যে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রবিজ্ঞানের যে বিবর্তন, সেক্ষেত্রে ভারতের কন্ট্রিবিউশন কী ছিল, কিংবা রোমের কন্ট্রিবিউশন কী ছিল। তাহলে ভারতের কন্ট্রিবিউশন বা অবদান বলতে আমরা কি বলছি? যে কৌটিল্যের কথা। কৌটিল্য তার অর্থশাস্ত্র বইটির মাধ্যমে রাষ্ট্র কী, রাষ্ট্রের উদ্দেশ্য, এই সম্পর্কে তিনি সবিস্তারে আলোচনা করেছিলেন, যেখান থেকে আমরা এই ধারণাগুলো পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান কী। ঠিক আছে। এরপরে আমরা রোমের কথা বলেছি। রোমে কি? যে রোমে পলিবিয়াস, সিসেরো এরা যুক্তিবাদের কথা বলেছেন, আইনের ভিত্তির কথা বলেছেন, এরা সার্বজনীন নাগরিকত্বের কথা বলেছেন, এরা ভারসাম্যের নীতির কথা বলেছেন। এই যে বিষয়গুলোর কথা উল্লেখ করছি না, এগুলো হচ্ছে সব রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু বিষয়বস্তু। তাহলে ওই কথাগুলো, তাহলে দেখো পঞ্চম শতক, ষষ্ঠ শতকে কিন্তু ওই ধারণাগুলো ছিল সমাজের মধ্যে, দেশের মধ্যে। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত গেল আমাদের যে গ্রিসের রাষ্ট্রচিন্তা এবং ভারতীয় এবং রোমান রাষ্ট্রচিন্তার কথা আমরা এখানে তুলে ধরলাম। এবার আসি মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা। এই মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন ইমার্জেন্স অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ সেপারেট কি বলবো শাস্ত্র, পৃথক শাস্ত্র হিসাবে। যাই হোক, তাহলে মধ্যযুগে সেন্ট টমাস অ্যাকুইনাস, কার নাম বললাম? সেন্ট টমাস অ্যাকুইনাস, ক্যালভিন, মার্টিন লুথার, এই প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এদের বাস্তব যুক্তিবাদ, গণতান্ত্রিক চিন্তাধারা, তারপরে পপুলার সোভারেন্টি মানে সার্বজনীন গণসার্বভৌমিকতা বা লোকায়ত সার্বভৌমিকতা, এর ধারণা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের বিকাশে পথ প্রদর্শকের ভূমিকা নিয়েছিল। অর্থাৎ এই অ্যাকুইনাস, মার্টিন লুথার, তারা কি বলেছিলেন? গণসার্বভৌমিকতার কথা বলেছিলেন। অর্থাৎ তারা বলেছিলেন রাষ্ট্র নয়, মানুষই, সকল মানুষ একসঙ্গে মিলে মানুষের যে চাহিদা তারা নিজেরাই সেটা বলবে এবং নিজেরাই সেটাকে কিন্তু বাস্তবায়িত করবে, অর্থাৎ গণসার্বভৌমিকতা, এবং তারাই হচ্ছে মেন, এখানে রাজার কোনো ভূমিকা নেই। ঠিক আছে। তাহলে এই গণসার্বভৌমিকতার কথা, গণতান্ত্রিক চিন্তাধারার কথা, যুক্তিবাদের কথা বলেছিলেন কারা? এই মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তাবিদরা। ঠিক আছে, এ একটা গেল। এরপর যদি আমরা আসি যে ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতাব্দী, যে সময় ইমার্জেন্স ঘটবে রাষ্ট্রবিজ্ঞানের বিংশ শতাব্দীতে, তার আগে ষোড়শ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রচিন্তা কেমন ছিল?
আমরা জানি যে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন এসেছিল সেটা কিসের হাত ধরে? তোমরা সবাই জানো যে অন্ধকার যুগ থেকে কী হয়েছিল, মুক্তি পেয়ে নবজাগরণ, রেনেসাঁ ঘটেছিল। তাহলে এই 16 শতক থেকে 19 শতাব্দী, এই সময় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছিল। মানুষের মধ্যে কুসংস্কার অনেকটাই চলে গেছিল, তার বদলে যুক্তিবাদ এসেছিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু নবজাগরণের উদ্ভব ঘটে। এই নবজাগরণের সন্তান আমরা কাকে বলি? নবজাগরণের সন্তান আমরা কাকে বলি বলো? নিকোলো ম্যাকিয়াভেলি। তাহলে ম্যাকিয়াভেলিকে বলা হয় নবজাগরণের সন্তান। তিনি ওটা বোধহয় সালটা আমার মনে পড়ছে না, 1315 বোধহয়, খুব করে। সেই সময় দ্য প্রিন্স গ্রন্থে, ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, এই গ্রন্থে তিনি নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করে রাষ্ট্রবিজ্ঞান চর্চার মধ্যে আধুনিকতার সূচনা করেন। তখন বলা হতো যে রাষ্ট্রচিন্তা মানে নীতিশাস্ত্র, এই করা উচিত, এই করা উচিত নয়, এটা ভালো কি এটা মন্দ। বলছে না, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এই ভালো মন্দ, উচিত অনুচিত এইগুলো থাকবে না। অর্থাৎ নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু মুক্ত করেছিলেন কে? নবজাগরণের সন্তান হিসেবে পরিচিত নিকোলো ম্যাকিয়াভেলি। তারপর 16 শতকে ফরাসি দার্শনিক বোদা, যার জন্ম হয়েছিল 1530 খ্রিস্টাব্দে, যা বোদা বা জিন বোদা বলা হয়, তিনি রাষ্ট্রবিজ্ঞান চর্চায় সার্বভৌমিকতার ধারণা তোমার উপস্থাপন করেছিলেন। আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়লে কিন্তু যখন পড়বো এই সার্বভৌমিকতা কাকে বলে, সার্বভৌমিকতা কি, এটা কিন্তু পড়তে হয় আমাদের। তাহলে এই সার্বভৌমিকতার ধারণা প্রথম উপস্থাপন করেছিলেন কে? যা বোদা বা জিন বোদা। এরপর ইংরেজ দার্শনিক তোমার টমাস হবস, তিনি কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধ নিয়ম বা পদ্ধতিকে কিন্তু তিনি অ্যাড করেছিলেন, সংযোজন করেছিলেন বা প্রয়োগ করেছিলেন। এই যে বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধ কথা বললাম আর নীতিশাস্ত্রের কথা বলছি, দেখো নীতিশাস্ত্রের উল্টোটাই হচ্ছে বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধ, অর্থাৎ বিজ্ঞানগতভাবে প্রমাণ। ঠিক আছে, জলের প্লাবতা বলো, আর্কিমিডিসের নীতি বলো, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র বলো, সবই কিন্তু বিজ্ঞানের পথে। এখানে কিন্তু কোনটা উচিত নয়, কেন একটা ঢিল আমি ওপরে ছুড়লাম কেন নিচে পড়বে, মানে যদি নিচে পড়ে তাহলে ওই যে টাক মাথা লোকটা ঘুরে বেড়াচ্ছে তার মাথায় টক করে পড়বে, তার মাথা ফেটে যাবে, এটা তো একদমই উচিত নয়। এটাকে বলে নীতিশাস্ত্র। আর বৈজ্ঞানিক নিয়ম কি? বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে যে উপরে কোনো জিনিস ছুড়লে সেটা নিচে পড়বেই, মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োগ। এটাই হচ্ছে বৈজ্ঞানিকভাবে স্বতঃসিদ্ধ। তাই তিনি টমাস হবস, তিনি কিন্তু, এবং মানে ম্যাকিয়াভেলি অলসো, তারা কিন্তু এই বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধ ব্যাপারটা তারা রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু তাই উচিত অনুচিত নয়, যে এটা হলে এটা হবে, এটা কিন্তু প্রয়োগ করেছিলেন টমাস হবস। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি অষ্টাদশ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দীতে হেগেল তার আদর্শগত বস্তুবাদ, এবং জন স্টুয়ার্ট মিল তিনি ব্যক্তি স্বাধীনতার কথা বলেছিলেন। তাহলে হেগেল বলেছিলেন আদর্শ বস্তুবাদের কথা, এবং জন স্টুয়ার্ট মিল তিনি বলেছিলেন ব্যক্তি স্বাধীনতার কথা। তিনি আরও বলেছিলেন প্রতিনিধিত্বমূলক সরকারের কথা। দেখো যেটা চলছে এখন আমাদের যে গণতান্ত্রিক সরকার চলছে তাকে আমরা বলি প্রতিনিধিত্বমূলক সরকার। অর্থাৎ অ্যারিস্টটল, প্লেটো যে সরকারের কথা বলেছিলেন যে সবাই আমরা সরকার, কিন্তু অধিক সন্ন্যাসীতে তো গাজন নষ্ট হয়। তার জন্য আমরা কি করি? আমাদের এলাকা থেকে একজনকে প্রতিনিধি করে নির্বাচন করি, তারপর ভোট হয়। এবার ভোটে যে দলের প্রার্থী জেতে তিনি কিন্তু আমাদের হয়ে আমাদের দাবি দাওয়া, অভাব, অভিযোগ এগুলো কিন্তু সরকারের কাছে উপস্থাপন করেন। এটা তো নিয়ম, যাকে আমরা বলি কাউন্সিলর বলি, কি বিধায়ক বলি, এমএলএ বলি, এমপি বলি। তাহলে এগুলো হচ্ছে এই নির্বাচন, এই যে প্রতিনিধিত্বমূলক সরকারের ফসল। তাহলে এটার উদ্ভাবন কে করেছিলেন? অষ্টাদশ শতাব্দীতে জন স্টুয়ার্ট মিল। ক্লিয়ার হলো? তিনি সনাতন উদারনীতিবাদের সংশোধন করেছিলেন। তাহলে ব্যক্তি স্বাধীনতা উদ্ভব করেছিলেন। তিনি কি বলেছিলেন? যে রাষ্ট্র নয়, রাষ্ট্রের উচিত কি ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা।
ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করা রাষ্ট্রের কাজ নয়। ব্যক্তি স্বাধীনতা কি, যে মানুষ তার যে ইনার কাজগুলো, তার যে অন্তর্বর্তী কাজ আর বহির্মুখী কাজ, যে আমি কি হব, আমি আজকে কি খাবো, কেমনভাবে আমি মানে জীবনে দাঁড়াবো, এই যে আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি স্বাধীন, এই ব্যাপারে রাষ্ট্র কোনো ইন্টারফেয়ার করবে না, নাক গলাবে না। কিন্তু আমার দ্বারা যে যাতে কারো ক্ষতি না হয় সেটা দেখবে রাষ্ট্র। আমি ধরো কারো ঘরে ঢিল ছুড়লাম, তার মাথা ফেটে গেল, এটা দেখবে রাষ্ট্র। আমি এটা করতে পারি না, আমি কারো ক্ষতি করতে পারি না, আমার সুখের জন্য কারো ক্ষতি করতে পারি না। সেটা যদি করি তখন কিন্তু রাষ্ট্র সেটা টেক কেয়ার করবে। কিন্তু আমি আমার জীবনের জন্য, আমার স্বাধীনতাতে হস্তক্ষেপ করার কোনো রাইট সরকারের নেই। এটা বলেছিলেন কে? জন স্টুয়ার্ট মিল। এটা হচ্ছে তার ব্যক্তি স্বাধীনতার তত্ত্ব এবং তার প্রতিনিধিত্বমূলক সরকারের কথা তোমাদের বললাম। তো এইভাবে কিন্তু আস্তে 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 রাষ্ট্রবিজ্ঞানকে একটি সশস্ত্র শাস্ত্র হিসেবে অর্থাৎ স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে যথেষ্ট সাহায্য করেছিল। এইবার 19 শতক থেকে 20 শতকের রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে যে বিবর্তন আমরা এই যে বিবর্তনের কথা আমরা বলছি, এতে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা না বললে হবে না। কারণ 1853 খ্রিস্টাব্দে কলম্বিয়া থেকে প্রকাশিত সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট, এই দুটো বই রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া হপকিন্স বিশ্ববিদ্যালয়, এই হপকিন্স বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত গবেষণা, মিচিগান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গবেষণা এই শাস্ত্রের বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছিল। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, 1903 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠা রাষ্ট্রবিজ্ঞানের অগ্রগতির পথ প্রশস্ত করেছিল। 1908 খ্রিস্টাব্দে আমরা জানি গ্রাহাম ওয়ালাস তাঁর হিউম্যান নেচার ইন পলিটিক্স এবং 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত ওয়াল্টার লিপম্যানের পাবলিক ওপিনিয়ন গ্রন্থ দুটি রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছে। তো এই হচ্ছে তোমাদের, এইভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন হলো। শেষে আমরা একটা কথা বলবো যে একটা সুদীর্ঘ পথ অতিক্রম করে রাষ্ট্রবিজ্ঞান নারীবাদ, পরিবেশ বিজ্ঞান, বিশ্বায়ন, আন্তর্জাতিক প্রেক্ষাপট, রাষ্ট্র, ঠিক আছে, প্রভৃতির প্রেক্ষাপটে নতুন যুগের শাস্ত্র হিসেবে নিজেদের স্বতন্ত্র স্থান নির্ধারণের পাশাপাশি একটি পৃথক শাস্ত্র হিসেবে কিন্তু আত্মপ্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আজকে যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আমরা পড়ছি একটা স্বতন্ত্র শাস্ত্র হিসেবে, পৃথক শাস্ত্র হিসেবে, সেটা কিন্তু আগে ছিল না, কিন্তু না থাকলেও এর উদ্ভব হয়েছে 5ম শতাব্দীতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, ভালোভাবে বইটা পড়বে, আর আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে ডিসকাস করলাম সেটা বারবার শুনবে, তাহলেই দেখবে হয়ে যাবে। ভালো থেকো, খুব ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।